বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একটু আঞ্চলিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনাটা শুরু করতে চাই। আমি পশ্চিমবঙ্গে নির্বাচন হলো ভারতের আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এবং আমি বলবো যে একেবারে নিকটতম প্রতিবেশী রাজ্য। সেখানে নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল খুব ইন্টারেস্টিং ফলাফল। বিজেপি 200-এরও বেশি আসন নিয়ে বিজয়ী। তৃণমূল কংগ্রেস অ্যাকশন নিচে এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি ফলাফল। কংগ্রেসের অবস্থা দুটো, সিপিএমের অবস্থা একটা না দুটো, সো না একটা এখন পর্যন্ত। সো এই ফলাফলকে আপনারা কিভাবে দেখেন এবং এর একটা প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশের সঙ্গে, যেহেতু পশ্চিমবঙ্গের যোগাযোগটা অনেক বেশি এবং আমাদের সঙ্গে অনেকগুলো দ্বিপাক্ষিক বিষয় আছে যেগুলোতে সমস্যা, তার মধ্যে পানি, বর্ডার, নানা ইস্যু নিয়ে এই ফলাফল আমাদের যে সমস্যা আছে দুই দেশের মধ্যে যেসব বিষয় নিয়ে টেনশন আছে সেগুলোতে কী ধরনের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আপনারা মনে করেন? মিস্টার কামরুজ্জামান রতন, আপনি শুরু করেন। আমি প্রিন্স ভাইকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। সেটা হলো বিজেপির যে একটা ম্যাজিক ফিগার যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি, এটা তো অভাবনীয় একটা দৃষ্টান্ত। তো এই যে এই রেজাল্টটাতে আমরা মনে হয় যে 15 বছর যাবৎ তৃণমূলের যে এখানে মমতা ব্যানার্জির বিশেষ করে তার যে একটা আধিপত্য, সেটা রাজনৈতিক অঙ্গনে এবং তার যে কথার বাকপটুতে বিজেপিকে যেভাবে কর্নার করে কথা বলতো এবং মূলত ওইভাবে এই ভারতবর্ষের মধ্যে আমাদের এই কলকাতায় যে প্রভাবটা বিজেপির বা কেন্দ্রের যে অনুশাসনটা ছিল ওটা কিন্তু এই তৃণমূলের কারণে কিন্তু ওইভাবে প্রভাব ফেলতে পারতো না। কিন্তু এইবার যে রেজাল্টটা, এই রেজাল্টটাতে আমার মনে হচ্ছে যে এখানে দেখেন ভোটের হার কিন্তু বিজেপি পেয়েছে 46%, ওরা কিন্তু 40%। কিন্তু মূলত যে বিষয়টা সেটা হলো ভোটের উপস্থিতি ছিল 90+। তো এই যে এই পার্সেন্টেজের মধ্যে মানুষের কত আগ্রহ তৈরি হয়েছিল এবং আগ্রহের মধ্যে দিয়ে তৃণমূলের উপর হয় মানুষ ফেড আপ বা দীর্ঘদিনের তৃণমূলের ছায়াতে থাকতে থাকতে কেন্দ্রের যে অবকাঠামোগত যে বিভিন্ন উন্নয়নের ছোঁয়াটা, আমার মনে হয় যে এই অঞ্চলের মানুষগুলো ওই সেবা থেকে বা ওই কেন্দ্রের যে মানে উন্নয়নের যে যে অবকাঠামোগতগুলো যে আমরা চেঞ্জিংটা বা ওইখানে যেই পরিমাণ ডেভেলপটা হয়েছে মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রের বিজেপির যে একটা একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে মানুষ একটু ফেডাপে হয়ে গেছে। দেখি না যে কেন্দ্রে আমার এখানে বিজেপির অবস্থান বা আমি এইখানে তৃণমূলে আমার যে অবস্থান, আমার মনে হয় মানুষের ভিতরে এই ধরনের একটা পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছে যে বেটার দেন বিফোর, বেটার দেন আমরা মনে করি যে বিজেপির অনুশাসনে থাকবো, বাট এখানে আমি বিধানসভায় বা আমার এই অঞ্চলে আমি উন্নত আমি যে দিকটা পাচ্ছি না। এখানে 6% ভোটের যে পার্সেন্টেজের ব্যবধানে এখন দেখেন সিটগুলো কত, এখানে 93 আর ওখানে 200+। তা আমার মনে হয় এটা খুব একটা ইন্টারেস্টিং। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যখনই তিস্তার সহকারে যতগুলো ইস্যুতে যখনই আমরা কোনো পজিটিভ একটা রোল পেয়েছি, এই মমতা ব্যানার্জি কিন্তু সে এইটাতে মধ্যে একটা বাদ সেধেছে। তো আমার মনে হয় এই চেঞ্জটার সাথে আমাদের বাংলাদেশের তিস্তার উপর যে আমাদের পাওনা হিস্সাটা, আমার মনে হয় এই চেঞ্জটা যদি আমরা এবার দেখতে পারি, তো এই বিজয়কে আমরা তো অবশ্যই যে কোনো সুষ্ঠু বিজয়কে আমরা সাধুবাদ জানাবো। তো আমরা আমাদের দেশের স্বার্থে আমরা মনে করি এই বিজয়টাকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবেশীর যে একটা সমমর্যাদাটা, এই মর্যাদাটা দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আর কোনো কার্পণ্যতা করবে না বা কেন্দ্র থেকে কেন্দ্র আর এখন দেখাতে পারবে না যে ওয়েস্ট বেঙ্গলে চাচ্ছে না, কোনো অজুহাত তৈরি করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই চেঞ্জটা দেখি আমাদের দেশের স্বার্থের ক্ষেত্রে সেটু কতটুকু আমরা পজিটিভলি আমরা রেজাল্টটা পাই। মিস্টার রুহিন হোসেন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। এবং এই যে একচেটিয়া বছরের পর বছর ধরে ক্ষমতায় থাকবার যে ফলাফল, সেটা হয়তো ওইভাবে ডিভাস্টেটিং হয়নি, কিন্তু তারপরেও বলবো আমি যে ডিক্লাইনিং অন্তত তৃণমূলের ক্ষেত্রে, যেটা আমরা সিপিএম দেখেছি একসময় দশকের পর দশক ধরে ক্ষমতায় থেকে আসলে এখন কোথাওই নেই। কংগ্রেসের অবস্থা একই হয়ে দাঁড়াচ্ছে। সো এই ট্রেন্ডটাকে একটু যদি আপনি আলোচনা। জি, আপনাকে ধন্যবাদ, রতন ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন আমি শুভেচ্ছা জানাই। প্রথমত আমি ছোট করে আলোচনার আগে এটা একটু মনে রাখা দরকার আমাদের সবাইকে, কারণ আমাদের বাংলাদেশ একটা দেশ, ওইটা ভারত একটা দেশ, তারই একটা রাজ্যের নির্বাচন। আমরা সেইভাবেই সবটা বিবেচনা করা দরকার বলে মনে করি। এবং
শুধু একটা রাজ্য না, কয়েকটা রাজ্যের রেজাল্ট আমরা দেখলাম। তাতে এইখানে হয়তো অনেকে এত অভূতপূর্বভাবে বিজেপির এত উত্থান, এইটা হয়তো ভাবে নাই। অনেকে মনে করেছিল হয়তো জিতেই যেতে পারে হাড্ডাহাড্ডি, কিন্তু সেইটা একটা বড় বিষয়। এটা সামগ্রিক মূল্যায়ন আরও তথ্যপাত্র দেখে ওই দেশের যারা করবেন তখন আমরা হয়তো ভাববো। কিন্তু আমি একটা প্রশ্ন খালি একটু এখন এই হিসাব না, আমি মিলাইতে পারবো না, তবুও বলি যে এই যে ভোটার সংখ্যা বিরাট বাতিল হলো, সম্ভবত শেষমেশ 27 লক্ষ, এবং ওই যে রতন ভাই বললেন ব্যবধান 6%, 6%। সর্বশেষ যদি সেটা হয়ে থাকে তাইলে ভোটেরও হার দেখলে বোঝা যাবে যে প্রকৃত কি, কারণ কি পরিমাণ ভোট টোট সেটা হয়তো পুঙ্খানুপুঙ্খানু মূল্যায়ন। কিন্তু তার থেকে বড় ব্যাপার আপনি যে কথাটা বলেছেন, এটা আমাদের কাছে আগেও মনে হচ্ছিল দূর থেকে, বা টেলিভিশনের কল্যাণে যে মানুষ একটা পরিবর্তন চায়, এইটা অস্বীকার করার কোনো উপায় আছে বলে মনে হয় না, এবং আগে দেখলেও তাই, ধারাবাহিকতা এটা একটা আছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, সবই আমি বললাম যে প্রায় প্রাথমিক মনে হওয়া, কারণ আরও তথ্যপাত্র না দেখলে তো এটা উচিত বলা ঠিক না, তবু জেনারেল বলি। সেটা হচ্ছে যে এই সময়কালে তারা যে ধরনের সংকট তৈরি করেছিল দীর্ঘ সময় ক্ষমতায়, ধরেন সিপিএম যখন তারা হেরে গেল, যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এবং তারপরে দখলদারিত্বের শুরু করে কোনোটা কিন্তু কমতি ছিল না। বিজেপির বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতা অমুক টমুক যে অভিযোগ, মমতা ব্যানার্জি তার অতীতের হিস্ট্রি দেখলে, উনি তার মন্ত্রিসভায় ছিলেন, মিলায় অনেকে কিন্তু দুইটাকে অনেক ক্ষেত্রে পৃথকও করতে পারতো না। তাহলে সেইগুলো একটা ব্যাপার ছিল। সুতরাং পরিবর্তনের বিষয়টা একটা বড় বিষয় আছে বলে আমার কাছে মনে হয়েছে। আর একটা হচ্ছে এই যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এইটাও বড় বিষয়। আরেকটা আমি আজকে জানি না এটা বলাটা কতটুকু কারেক্ট হবে, তবে খালি প্রাইমারি একটু বলি, শিক্ষার এই পয়েন্টটা বলে অন্যদিকে যাই। দেখেন, আমরা দেখছিলাম যে উনি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে স্থানীয়ভাবে নগদ টাকার লেনদেন, আমি বলছি মানুষকে দেওয়া, নানা ধরনের প্রকল্প কিন্তু করেছে। মানুষ একসময় এটা গ্রহণ করেছিল, আমাদের যতটুকু দূর থেকে অবজারভেশন। কিন্তু শেষমেশ খেয়াল করেন, আপনি একটা টাকা দিলেন, ওই টাকা দিয়ে সে কতটুকু যেতে পারে, তার অন্যান্য সামাজিকতা, জিনিসপত্রের দাম, এই আরেকটা মানুষ চাই তার নিজের কর্মসংস্থান, নিজের পায়ে দাঁড়ানো, যেটা এইবার কেন্দ্রের ক্ষমতাসীনরা তাদের প্রচারের কিন্তু অন্যতম কাজ করেছে। এমনি এইখানে বামদের হটানো, মমতা ব্যানার্জিকে হটানোর প্রচার মাধ্যম, টাকা পয়সা, ওগুলো তো আছেই, এটা আমরা আগেও জানি। কিন্তু আমি বলছি যে এই জায়গাগুলো একটা বড় হিসাবের ব্যাপার। কি কারণে আমি বললাম যে ওইটাও তো বাঙালি, আমরাও এদেশ, ওই দেশ হইলেও আমাদের অনেকগুলো তো ঐক্যমত্য আছে, চিন্তা চেতনার জায়গাগুলো আছে, এটা আমাদের একটু রিভিজিট করা দরকার নিজেদের পজিশনে। কিন্তু সবচেয়ে ক্ষতিকর বা বিবেচনা করা দরকার আমাদের এই উপমহাদেশ জুড়ে এবং দুনিয়াতেও যে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান, উগ্র জাতীয়তাবাদী শক্তির উত্থান, যেটা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে সংকটাপন্ন করে তোলে। তা বিশেষ করে পশ্চিমবঙ্গের এই উত্থানটা, এইখানে দীর্ঘদিনে বামরা ছিল, এখানে একটা প্রগতিশীল আবহাওয়া গড়ে উঠেছে, সেইখানে এই যে সাম্প্রদায়িক শক্তির উত্থান, সেইটার একটা প্রভাব বাংলাদেশে একেবারে পড়বে না আমি তা মনে করি না। কারণ তাতে দেখবেন যে সংখ্যালঘুদের মধ্যে তাদেরও ধর্মের প্রতি হয়তো বা আগ্রহটা অন্যভাবে বাড়বে, আমাদেরও সাম্প্রদায়িক শক্তি বা সাম্প্রদায়িক শক্তি যে একটা উত্থান ঘটতে পারে, এইটাকে অনেকে একটা নর্মালাইজের চিন্তা করতে পারে। এবং আপনি কি মনে করেন যে এতে করে বর্ডারও টেনশন বাড়বে? আচ্ছা, এটা হচ্ছে আমি পলিটিক্যাল পজিশনের কথা বললাম। এবার আসি যে বর্ডারটা একটু পরে আসছি, এরপরে আসি যে একটা দিকে যে কথাটা এখানে আপনিও এনেছেন, উনিও বলেছেন যে অন্ততপক্ষে আমাদের দেশের সাথে ঝুলে থাকা যে অনেকগুলো সমস্যা আছে, আমি যেটা যদি বুঝে থাকি, বিশেষ করে এইবারের 2024-এর 5ই অগস্টের পর একটা লেসন তো সবারই কিন্তু হয়েছে, তাদের আমি ধরে নেব হয়েছে, না হলে এটা তো খুবই খারাপ হবে যে অন্ততপক্ষে ঝুলে থাকার সমস্যার সমাধান ছাড়া আমরা প্রতিবেশী সুলভ ভালোভাবে আগাতে পারবো না। সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেই জন্য তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বিশেষ করে পানির কথাটা তো বহুল আলোচিত, যে সরকার চেয়েছিল, কেন্দ্র সরকার চেয়েছিল, স্থানীয় পারে নাই। এখন তো আর এই অজুহাত কাজে লাগবে না। তবে আমি জিনিসটাকে এত সহজ মনে করি না, কারণ এটা কিন্তু স্থানীয় পশ্চিমবঙ্গ, তার স্বার্থটাকে বিজেপি সরকারকেও বিবেচনা রাখতে হবে। কিন্তু আমি বলছি ওভারঅল এই বিবেচনা করতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি তুলেছেন
আমার কাছে মনে হয় যে একেবারেই টেনশন থাকবে না তা এবং না, কারণ বিশেষ করে আমাদের বর্ডার এরিয়াগুলোতে যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেখানে কিন্তু আমাদের এখানে ধর্মভিত্তিক রাজনীতির যারা চর্চা করছেন তাদের উত্থান জয় জয়কার যেভাবেই বলি না কেন আমরা। না বটে, এবং আমি জানি না তথ্য যদি ভুল না হয়, প্রায় এই যে আমাদের সাম্প্রদায়িক শক্তি যারা মুক্তিযুদ্ধকেও মানে না, তারা কিন্তু প্রায় সম্ভবত 51টা আসন এইসব অঞ্চল থেকে পেয়েছে। এটা বিরাট বিষয় কিন্তু। তা সুতরাং এই জায়গার পুরো পরিবেশ পরিস্থিতি কিন্তু ডিফারেন্ট, আমি এই কথাটা তুলেন বলে বলি। এবং ওইখানে আপনি চোরা কারবারি থেকে শুরু করে বহু যে ঘটনা ঘটে, ভিন্ন ধরনের নেক্সাস এই কাজগুলো কিন্তু করে। তা ওইখানে এই সরকারের কারণে তারা আরও সুযোগ পেয়ে যাবে। কিন্তু ঘটনাটা আরও যেটা, এই যে 27 লক্ষ যারা ভোটার না, তার মধ্যে হ্যাঁ সব তো মুসলিম না, মুসলিম হিন্দু জনগোষ্ঠী আছে, কিন্তু এদের যে পুরনো থিওরি, বিজেপি যদি ওইখান থেকে পরিবর্তিত না হয়, তাদের অন্যভাবে যে এইখানে পুশ ব্যাক করা তাদের দিক থেকে এই ধরনের কোনো কিছু যদি করতে চায় তাহলে উত্তেজনা বাড়বে। তবে আমার হান্স হচ্ছে যে তাদের যে লেসনটা অন্ততপক্ষে তো হয়েছে, একটা সরকারের হয় না তা না, আমাদের দেশের সাথে যদি এই ধরনের বৈরিতামূলক আচরণ করে তো এই লং টার্ম আমাদের সাথে সম্পর্কের আর অবনতি ঘটবে। তা আমি প্রত্যাশা করব, এবং আমি সেটাও মনে করি যে হয়তো যত খারাপ ভাবার চিন্তা করেছি তত আমার ধারণা হবে না। সেটার আরেকটা কারণও আছে। বিশেষ করে দেখেন, মমতা ব্যানার্জি যাই হোক না কেন, সেটা আমি আলোচনায় আসছি না, কিন্তু ওনার ভোট বামরা কিন্তু একটু হইলেও, আমি বলছি ভোট এখনও দেখতে পারিনি, কিন্তু ভোট না হলেও আমরা জানি প্রচার মিডিয়া নানাভাবে হয়েছে, হয়তো একটি আসন জিতেছে, কিন্তু একটা যে লড়াকু পজিশন তাদের আছে, তারা কিন্তু এটা হতে দেবে না। মানে বর্ডার যে কোনো মানে আনরেস্ট পজিশন এবং কোনো সাম্প্রদায়িক উত্থান যতই বিজেপি করুক না কেন, অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ একইভাবে পার পাবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং সেইটা একটা পজিটিভ দিক। আমি বরঞ্চ এই প্রত্যাশা করব যে আমাদের দেশ নিশ্চয়ই, আমাদের যে সরকার, তারা যতটুকু আমরা দেখছি যে প্রতিবেশীর সাথে আমাদের নিজস্ব স্বার্থ বজায় রেখেই যে গার্ডস নিয়ে কথা বলা দরকার সেটা করবে, এবং আমরা পরস্পরের সহযোগিতা সহমর্মিতা নিয়ে আগাবো, এবং পিপলস টু পিপলস সম্পর্কটাই প্রধান হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে এই ঘটনা হয়তো সাময়িক কোনো নানা ধরনের, যে আমি বললাম যে নানা শক্তির উপরে যে প্রভাব বিস্তারকারী হচ্ছে বলে মনে হয়, কিন্তু আমি ইন লং টার্ম এটা একটু দেখতে পাই যে ওদের যে সেন্ট্রাল যে নির্বাচন হবে সেইখানে সারা ইন্ডিয়াতে অত আধিপত্য মোদী সরকারের থাকবে বলে আমার ধারণা না। আর একই সাথে ওইটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির উত্থান আগামীতে আরও সুযোগ করে দেবে বলে আমার কাছে মনে হয়। জি, মিস্টার কামরুজ্জামান রতন, আপনি কিছু যোগ করতে চাইলে আপনার কাছ থেকে শুনতে চাই। একই সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে আমাদের এই অঞ্চলে তো চীন এবং ভারতের মধ্যে খানিকটা বৈরিতা আছে। ইভেন তিস্তা নিয়ে যখন আপনি কথা বলছিলেন তখন আমার মনে হলো যে ভারত যখন পাশে দাঁড়াচ্ছে না, তখন চীন এগিয়ে এসে বলবার চেষ্টা করেছে যে আমরা তোমাদেরকে হেল্প করি। সো আপনি সম্প্রতি দলের প্রতিনিধি দলের সদস্য হয়ে চীন ঘুরে আসলেন, তো কি বার্তা নিয়ে আসলেন এবং কি ধরনের মেসেজ তাদেরকে দিয়ে আসলেন? কারণ আমরা জানি হিস্টোরিক্যালি চীনের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু মাঝখানে সম্পর্কের একটা বড় আস্থা সংকট তৈরি হয়েছিল। সেটা কতখানি কাটাবার চেষ্টা হলো আপনাদের দিক থেকে, সেটা একটু বুঝতে চাই। আমরা তো অনেক কিছু দেখেছি, বা যতটুকু দেখে আমরা শুনেছি বা বুঝেছি, সব জিনিসগুলো তো পলিসির ব্যাপার রাষ্ট্রের, এটা আমার মুখ থেকে অন এয়ার এটা বলা ঠিক হচ্ছে না। তবে যতটুকু নিশ্চয়ই আপনি যতটুকু পারেন বোঝেন। আমি সেটা বলবো যে আমাদের চীনের যে ইস্যুটা নিয়ে চীনের সাথে আমাদের বৈরিতা ছিল গত সরকারের সময়, আমার মনে হয় চীনকে এবার এতটুকু বোঝাতে আমরা সক্ষম, আমাদের এই জাতীয়তাবাদী দল এবং তার সরকার, যে ওয়ান চায়না, মানে ওয়ান চায়না নীতির পক্ষে অবস্থান বলেছেন। মানে ওয়ান চায়না বলতে আমি যেটা বলছি তাইওয়ানের সাথে যেটা, যে ওইখানে আমরা ওয়ান চায়না বলতে যেটা সাপোর্ট করার, আমরা ওই নীতিকে আমরা অনুসরণ করি। তারপরে চায়নার যে আন্তরিকতা, এবং চায়না বাংলাদেশকে যেভাবে ভ্যালুসটা দেয়, বর্তমানে যা দেখলাম, আগের যে কিভাবে কি হয়েছে আমরা শুনেছি, বাট প্র্যাকটিক্যালি ওরা এই যে তিস্তা যে আমাদের একটা দুঃস্বপ্ন, এবং এটা যে আমরা যে পরিমাণ সাফারেন্স করতেছি, ওরা এইখানে নিঃশর্তভাবেই বলতে হয় ওরা এত ইন্টারেস্ট আমাদের তিস্তা ব্যারেজ মানে এখানে নির্মাণের ব্যাপারে, যে ফান্ডিংটা করার ব্যাপারে, এবং এই প্রকল্পের জন্য তারা যে পরিমাণ তারা দেখলাম যে মোটামুটি তার ডেসপারেট। তো এই সহযোগিতাটা আমরা আবার পাশাপাশি ইন্ডিয়াকে ম্যানেজ করে এই জিনিসটা, ইন্ডিয়া তো আমাদের এই হেল্পটা করবে না,
এই হেল্পটা নেওয়ার জন্য আমি মনে করি যে আমাদের ট্যুরের মধ্যে যতটুকু বুঝলাম এবং তারা যে পরিমাণ ইন্টারেস্টেড তারা এটা করবে। তবে এই চীনের সফর থেকে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস আমি প্রতিটা নাগরিক হিসাবে যে জিনিসটা দেখলাম, তাদের সময়ের যে মূল্যটা দেওয়া, ভ্যালুস দেওয়া, প্রতিটা মুহূর্তকে তারা কীভাবে তারা মূল্য দেয়। দেখেন ওরা সারাদিন ওরা কাজ করে, 9টা 10টার পরে ওদের কোথাও ওদের লাইটই জ্বলে না, 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ, ওরা খুব আর্লি ওরা ঘুমিয়ে যায় এবং সকালে যে আর্লি উঠলো, মানে মোট কথা হলো ওরা এক ডেস্ক থেকে আরেক ডেস্কে দৌড়ে দৌড়ে কাজ করে, সেটা নারী বলেন পুরুষ বলেন, একটা কর্মঠ জাতি আমার মনে হয় এইভাবে যদি কাজ করে। এবং তারা অনেকগুলো জিনিস আছে দেখলাম যে তারা সময়কে তো তারা মানে ভ্যালুস দিচ্ছেই এবং তারা প্রচণ্ড পরিশ্রমী। থার্ড কথা হলো তাদের মুখ থেকে আমরা কোনো মিথ্যে আশ্বাস বা প্রতিশ্রুতি আমরা দেখলাম না। সময়কে মানে তারা খুবই মূল্যায়ন দেয়, এই মূল্যটা দেয়। এবং আমরা যেহেতু কর্মঠ, সুতরাং এতগুলো বেসিক জিনিসের মধ্যে যদি একটা জাতি গঠনের ক্ষেত্রে প্রতিটা নাগরিক যদি এইভাবে নিজেদের জাতিসত্তাকে তারা যদি মূল্যায়ন করে এবং তাদের ইউনিটিটা এরকম, আমার মনে হয় এই জাতির যেহেতু উন্নতি এই মানে পর্যায়ে চলে গেছে। এবং এটা কি জানেন, একটা অঞ্চলে আপনি 1 মাস পরই ওই অঞ্চলটাকে আর মনে হয় না যে আমি 1 মাস আগে কী দেখে গেলাম। তো প্রতিদিনই ওদের চিন্তার যে উৎকর্ষতা, তারা নিজেদেরকে চিন্তা করে। এবং এআই এর উপর যে টেকনোলজি যতগুলো জায়গায় যেভাবে কাজে লাগানো উচিত, আমার মনে হয় এআইটাতে একটা কাল্পনিক, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যা যা করা দরকার ওরা এইভাবে নিজেদেরকে মানে একেবারে অনুশীলনের মাধ্যমে এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। তো আমরা শুধু ঘুরে আসলাম তা না, আমরা যারা দেখে আসলাম, আমাদের যেহেতু সরকারের মধ্যে আমাদের যারা সবাই গিয়েছিলেন সিনিয়র মোস্ট, এখানে আমাদের মহাসচিব জবিউল্লাহ ভাই, তারপর আমাদের আলতাফ হোসেন চৌধুরী, ওনারা তো আমাদের টিম লিডার ছিলেন। ওনারা আমাদেরকে প্রতিবারই আমাদের প্রতিটা যতগুলো ফ্যাক্টরিতে গিয়েছি, যতগুলো জায়গায় গিয়েছি, তারা বলে যে দেখো, শিখো, শুধু আসলে ঘুরতে গেলে তো হবে না, তারা কীভাবে কাজ করে, কীভাবে চিন্তা করে এবং তাদের বিহেভিয়ার থেকে আরম্ভ করে সব কিছু আমাদের অনুসরণ মানে অনুকরণীয় দৃষ্টান্তটা আমরা ফলো করতে পারি। তাহলে আমাদের জাতির আমরাও নিজেরা এরকমভাবে একটা গ্র্যাজুয়ালি আমাদের উন্নতির আশা করতে পারি। জি, মিস্টার রহিন হোসেন প্রিন্স। না, ধন্যবাদ। চীন তো বিএনপির একটা বড় টিম সফর করে আসছে। হ্যাঁ, মানে এখানে তো একটা হচ্ছে যে ভারত চীন ব্যালেন্স করা, একই সঙ্গে আবার বৈশ্বিক বিবেচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যালেন্স করা। তো যেখানে আপনারা সমালোচনা করছেন যে এই সরকার একেবারে পুরোপুরি যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে ঢুকে পড়েছে বা কোলের মধ্যে আছে, তো সেই জায়গা থেকে আমরা যেটা শুনলাম মিস্টার রতনের কাছে, এবং একটা বড় টিম তারা ঘুরে আসলেন, এবং হাই প্রোফাইল টিম। সো আপনি কি মনে করেন কিনা বৈদেশিক নীতিতে বর্তমান সরকার? আমি 2-3টা মন্তব্য করতে পারি। প্রথম কথা, এটা শুনে অন্ততপক্ষ আমার দিক থেকে আমি পজিটিভই মনে করি, যে কারণে এর আগে যখন বিএনপি সরকার ছিল, উনি বলেছেন বলেই কথাটা তুললাম, যে তখন অন্যতম বৈরিতার বিষয় ছিল তার এক চীন নীতিকে সমর্থন করা না করা। আমরা তো অনেক দিন ধরে এটাকে মনে করি, সমর্থনও করি, তা সেইটাকে উইনওভার করা দরকার ছিল। সেটা করে থাকা আমাদের রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, আমি পজিটিভ খবর মনে করি। এবং আমি এটা গুরুত্বপূর্ণ মনে করি যে হ্যাঁ, সম্পর্ক উন্নয়ন তো আমরা সবার সাথেই করে চলতে হবে, এবং একটা ব্যালেন্স বৈদেশিক নীতি ছাড়া আসলে কিন্তু আগাইতে পারবো না। এটা আমি একটা কোনো দলীয়করণের জায়গা থেকে বলছি না, বাংলাদেশের বাস্তবতার জায়গায়। তা আমার মনে হয় যে সেইটা এখন সরকার সেইটা অনুসরণ যদি করে, কারণ যদি করে না, আমি বলছি করতে হবে, এটা না করলে আসলে সংকটে পড়ব। এবং বিশেষ করে আপনি অতীতে আজ থেকে যদি 15-20 বছর আগের কথা বলেন আর এখন বলেন, সেইটা আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের ভূ রাজনীতিকারা এই অঞ্চলে আমেরিকা সহ অন্যরা যেভাবে একক প্রভাব বিস্তার করতে চায়, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত, সেই জায়গায় যদি আমরা একটা ব্যালেন্স নীতি অনুসরণ না করতে পারি, এবং আমাদের এইখানে যে ওই ধরনের ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারটা তাদের স্বার্থ একছত্র যাতে না হয়ে যায়, সেটা না করতে পারলে কিন্তু আমরা বড় বিপদে পড়ে যাব। তা আমি আশা করব এই উন্নয়নের মধ্য দিয়ে সেই কাজটা করতে পারবে। কিন্তু এইখানে দেখার ব্যাপার আগামীতে সরকারের কর্মকাণ্ড। বিশেষ করে বলি, জানি না ওনাদের সাথে কি আলোচনা বা হওয়াটাই হয়তো স্বাভাবিক মনে করি, বা হয়তো অন্য পর্যায়ে উচ্চ পর্যায়ে হইতে পারে। এখন কিন্তু দুনিয়াতে বিশেষ করে আমেরিকা বা এই ধরনের সাম্রাজ্যবাদী বিশ্ব, তার যে ডলারের একক আধিপত্য চলছে, তার উপরে তো ভর করে অনেক কিছু করে। এইটা কিন্তু খর্ব করার জন্য ব্রিক্স সহ অন্য যে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার জায়গা আসছে, সেই ক্ষেত্রে ভূমিকাটা কি হবে, আসলে ওই একটা আলোচনা কিন্তু বড় আলোচনা চলে আসবে, অলরেডি আছে। আমি আসবে বলতে অতীতে আছে, আমি নতুন সরকার বলে বলছি।
তা সেই ধরনের জায়গাগুলোকে নিয়ে আমি প্রত্যাশা করব যে আমাদের রাষ্ট্র জনগণ মানে ওয়ার্ল্ড ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, চায়নার কোথায় যাবেন, কারেক্ট, ব্রিক্স, এই সমস্ত বিষয়গুলো, তা সেই জায়গায় তারা একটা মানে করে আমাদের যা সংবিধানে তো আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারেই ব্যালেন্স পররাষ্ট্রনীতি এবং নিজের অধিকার রক্ষার কাজটা করবে বলে আমি প্রত্যাশা করি। কিন্তু একটা ব্যাপারে আমি এখানে একটু বলতে চাই, বিশেষ করে রতন ভাই তো সাবেক ছাত্রনেতা, লড়াকু মানুষ এবং এখন এমপি, সেই বিবেচনা আমি একটা পয়েন্ট শুধু আপনার সামনে, যেহেতু যারা শুনছেন তাদের কাছে একটু তুলতে চাই বা কথা বলতে চাই। দেখেন, আমরা তো চায়না তার সমাজতন্ত্রের লক্ষ্যকে সামনে রেখে নয়া বৈশিষ্ট্য সম্পন্ন সমাজতন্ত্রের কথা বলে তারা যে আগাচ্ছে, এটা তারা আগায় যাক এবং সাম্রাজ্যবাদ বিশ্বের বাইরে এ ধরনের আধিপত্য একটা গড়ে উঠুক, এটা আমরা চাই। কিন্তু তাদের অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, নানা ধরনের আধিপত্যবাদী অন্য যে পজিশনগুলো আছে, বিশেষ করে আফ্রিকা অন্য দেশগুলো, সেইটা যেমন আমরা বিবেচনায় রাখবো, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা নিজের স্বার্থটাকে প্রধান বিবেচনা করতে হবে। যেমন ধরুন তিস্তা মহাপরিকল্পনা, তিস্তার পানি পাশের দেশের সাথে বন্টন এক কথা, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা এইটা আমাদের দেশের স্বার্থ কতটুকু রক্ষিত হচ্ছে এবং আমার দেশের স্বার্থে কতটুকু করব, সেইটা আমাদের বিবেচনায় করে আগানো দরকার বলে আমি মনে করি। এবং আমি এই প্রত্যাশা করব যে এই ধরনের বড় প্রজেক্ট, যেটা আগেই সরকারের সময় এগুলো আমরা শুনে এসেছি, এইটা নেওয়ার আগে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে জনগণের সাথে সংসদে আলোচনা করা দরকার। আমি কোনো বিস্তারিত ছোট্ট একটা পয়েন্ট তুলি, যেমন ধরুন এই পরিকল্পনার একটা বড় হচ্ছে যে পুরো যে নদী, এইটাকে সংকুচিত করে এনে দুই পাশে একটা বিরাট অবয়ব এটা গড়ে তোলা। কিন্তু এইটা কিন্তু দুনিয়াতে বা আমাদের দেশে যে নদী প্রবাহ, তার সাথে এটা কিন্তু বেসামাল। আমি অবশ্যই উন্নয়ন পরিকল্পনা করব নদী প্রবাহ অন্য জায়গায় ঠিক রেখে, তা সেইটা কি করতে হবে, এইটার জন্যে আগে অন্য কে কারা প্রজেক্ট দিল তার আগে আমার দেশ, আমার বিশেষজ্ঞ, আমাদের নদী, তার গতি প্রবাহ, এইটা বিবেচনায় রেখে আমি এখানে কতটুকু করব না করব, এই ধরনের জায়গায় যেতে হবে। সেইটা কোনো দেশের সাথে তাতে সম্পর্ক খারাপ হবে আমি তা মনে করি না, সাংঘর্ষিকও না, বরঞ্চ এই গার্ডস নিয়েই আমাদেরকে দাঁড়াতে হবে। তাহলেই আমরা যখন এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশের কথা বলি, আমরা কিন্তু শুধুমাত্র একটা দুটা দেশ বলি না, যে কোনো দেশ হইতে পারে, সেই স্বার্থটা অক্ষুণ্ণ রেখে আগাবে বলে মনে করি। কিন্তু এরপরও আমার কংক্রিট শেষ পজিশন হচ্ছে যে বিশ্ব রাজনীতির যে জায়গাটায় আছে, আমার পাশের দেশ বলেন, আমেরিকা বলেন, অন্য জায়গা, ব্যবসা বাণিজ্য, নানা যে পরিবেশ পরিস্থিতি চলছে, তাতে চীনের সাথে সম্পর্ক উন্নয়নকে আমাদের অন্যতম গুরুত্ব দিয়েই আগাতে হবে। আমি প্রত্যাশা করব সরকার সেই কাজটাই করবে। আমি এইখানে একটু আমি অ্যাড করতে চাই, যদি এই প্রসঙ্গে এখানে আপনার শুরু করলাম, সেটা হলো সাংহাইতে একটা কনফারেন্স হলো, 40টা দেশের প্রতিনিধি ছিল। তো ওইখানে আমাদের এখানে যেই কনফারেন্সের যতগুলো দেশ ছিল, একটা পর্যায়ে এসে শুধু দুটা দেশকে তারা বক্তব্য দেওয়ার সুযোগ দিল। গুরুত্বের দিক থেকে বাংলাদেশের এই জবুল্লাহ, ওনাকে ওই দুইজনের মধ্যে একজন, কিন্তু উনি ওখানে বক্তা ছিলেন। আমাদের দেশের কৃষ্টি কালচার এবং আমাদের যে ভিশনটা, আরেকটা চেঞ্জ দেখলাম, সেটা হলো আমরা সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে মানে চায়নাকে, কিন্তু ওনাদের ব্রিফিংয়ে মনে করল আজকে, মানে আমার ব্যক্তিগত মনে হলো ওরা কিন্তু এখন গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু নতুনভাবে সমাজতান্ত্রিক দেশ চায় না, ওরা আমাদের নতুনভাবে মনে হলো যে তাদের নতুন অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, ওই কনসেপ্টের উপর নেই, ওই কনসেপ্টের উপর নিজস্ব গণতন্ত্রের সংজ্ঞা তারা দাঁড় করাবার চেষ্টা করছে। সবসময় শুনছি ওরা আমার উন্নয়নের সহযোগী রাষ্ট্র, কিন্তু এবার আমি যেটা দেখলাম, ওরা গণতন্ত্রের সংজ্ঞাটাকে নিজেদের মতো করে কিন্তু সমাজতন্ত্রের মধ্যেই একটা কেন গণতন্ত্রের একটা আভা মানে ছড়াতে চাচ্ছে আর কি। সেখানে আমি তবে আমার একটা মনোভাব ওদের খুব ভালো লেগেছে, এই যে আমার পার্শ্ববর্তী দেশটা যে দানব সাজা, মনিব সাজা, এবং আমাকে ক্ষমতায় রাখতে গিয়ে যে এই দেশের স্বার্থটাকে বিক্রি করে দিয়ে ওদের দেশের যে নিয়ে যাচ্ছে, এই মনোভাবটা আমি চায়নার ভিতর দেখি নাই। যে তোমরা পার্শ্ববর্তী দেশ, তোমরা উন্নতি করো, বাট অনেকগুলো ক্ষেত্রে এই যে দানব এবং মনিবের যে জায়গায় থেকে পার্শ্ববর্তী দেশকে ট্রিট করা, এই ট্রিটটা এবার আমি দেখি না। আমার এটা হলো আমার ব্যতিক্রমে আমার একটা চিন্তা বা ব্যতিক্রমে আমার ভাবনা। তো এখানে আরেকটা প্রশ্ন করতে চাই আমি, রহিন হোসেন প্রিন্সকেও খানিকটা ইঙ্গিত করবার চেষ্টা করছিলাম যে তারা, আমরা লক্ষ্য করছি যে ওনারা কিছুটা র্যালি করলেন, বিক্ষোভ প্রতিবাদ করবার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বাংলাদেশের বাণিজ্য চুক্তি এবং যেটা এখনও কন্টিনিউ করছে, তো সেটা নিয়ে
কোনো কোনো মহলে তীব্র অসন্তোষ আছে এবং যে কারণে ওই যে বলা হচ্ছে যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে ঢুকে পড়ল। তো বিশেষ করে ইলেকশনের 3 দিন আগে যে চুক্তিটা নিয়ে এখন ভিগোরাসলি সবাই এটা নিয়ে কথা বলছে, আসলে আমরা রাষ্ট্র কাঠামোতে আমরা এমন একটা জায়গায় আছি, কোনো দেশের সাথে বৈরিতা করে বা চ্যালেঞ্জ করে আমরা কিন্তু টিকে থাকার সুযোগ কম। সেখানে আঞ্চলিকতার প্রশ্নে আমাদের চতুর্দিকে আমাদের যেভাবে পার্শ্ববর্তী দেশগুলো, তাদের সাথে যুদ্ধাঙ্গদেহী মনোভাব তো প্রশ্নে ওঠে না। এবং অর্থনৈতিক ভিত, বিশেষ করে ফেসিস্টের যে রেখে যাওয়া অর্থনৈতিক ভিত, এইটার উপর সবার সাথে ওই যে ফ্রেন্ডশিপ টু অল মালিস্টোনা, এইটাই কিন্তু আমাদের হওয়া উচিত। মানে কারোর সাথে বৈরিতা না রেখে যা আমার রাষ্ট্রের সম্মান, আমার রাষ্ট্রের যে স্বাতন্ত্র্যবোধ এবং মানুষের সার্বভৌম, যে আমার বাংলাদেশের জন্য আমার যতটুকু নাগরিক এবং দেশের স্বার্থ রক্ষা করে সবগুলো দেশের সাথে প্যাচআপ করে যতটুকু চলা যায় এবং এই নীতি অনুসরণ করে আমরা যতটুকু আমরা পার্শ্ববর্তী দেশ বা আমাদের যে ওয়েস্টার্ন কান্ট্রি বা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সবার সাথে আমাদের ম্যানেজ করে চলতে হবে। এইটাই আমার দেশের সবচেয়ে বড় স্বার্থ এবং এই নিয়ে আমাদের এগোনো উচিত। মিস্টার প্রিন্স, না, আমি একটু অল্প করেই একথা বলতে তো জরুরি এবং আমি মনে করি এটা নিয়ে ব্যাপক আলোচনা দরকার। কারণ ক্ষমতা থেকে যাওয়ার মাত্র 3 দিন আগে যে চুক্তিটা করা হলো এবং এই চুক্তির ফলাফল অলরেডি যেটা বহিঃপ্রকাশিত হচ্ছে, তা আমার দেশের শুধু অর্থনীতি না, রাজনীতি এবং এক ধরনের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে যাবে বলে আমরা মনে করছি। এবং আমি শেষ কথাটা আগেই বলে নিই যে আমরা তো বলি যে ঠিক আছে, এইটা যে সার্বভৌমত্ব বিরোধী না, এটা আমার ব্যালেন্স করতেই হচ্ছে, তাহলে এটা সংসদে আলোচনা হোক, ব্যাপক আলোচনা হোক, যুক্তিতর্ক হোক, তখন আমরা জিনিসটা ভাবতে পারবো। কিন্তু আমরা এটা আলোচনা করছি না, এটা খুবই অপরাধমূলক কাজ করছে। আমি প্রত্যাশা করব, সংসদে এবার হয়নি, একজন সংসদ সদস্য রবিন ফারহানা তুলেছিলেন, কিন্তু এটা যে কোনো কারণে স্পিকার সাহেব সুযোগ দিতে পারেন নাই। আমি প্রত্যাশা করি বলেছেন বিধি মোতাবেক, হ্যাঁ বিধি মোতাবেক, এবং বিধি মোতাবেক এটা তো আমি প্রত্যাশা করব যে বিধি মোতাবেক করতে গেলে যেটা আমরা অফিসিয়ালি শুনলাম যে 5 জন সদস্যের স্বাক্ষর লাগবে, তো এইটা তো আমি মনে করি, আমি তো এই কথাও বলি যে সরকারি দলের থেকেই উত্থাপিত হোক না। কারণ এটা মনে রেখেন, আমাদের সংবিধানে ওইটা আছে, এমনকি যেই যে ঐক্যমত্য যে আলোচনার কথা, ওইখানে কিন্তু আমরা সবাই এ ব্যাপারে একমত ছিলাম, যে কোনো চুক্তির আগে বা পরে আমরা পার্লামেন্টে আলোচনা করবেই। কিন্তু দেখেন এই চুক্তির ফলাফল ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। আমি বড় আলোচনা না গেলে, কারণ একটা অর্থনৈতিক সংকট যেটা এই কয়দিনে এই সরকারের জন্য আমরা বলছি না, ধারাবাহিকতা তো একটা আছে। বিশ্ব পরিস্থিতি একটা সংকটের মধ্যে আমরা যাচ্ছি। বাংলাদেশে যদি ধরুন যে প্রাকৃতিক আবহাওয়া আরও খারাপ হয়, অন্য কোনো ডিজাস্টার ঘটে, তাহলে সংকটটা চলবে। তাহলে আমাদের রক্ষা কবচই হবে তো আমার কৃষি এবং এই জায়গাগুলো, এবং অন্য জায়গার খরচ কমানো। যেমন দেখলাম আমার ডিজি সম্মেলনেও বলা হলো যাতে প্রকল্পের খরচ কমানো অন্য জায়গাগুলো আসে, সরকারও কিছু সাশ্রয়ী জায়গায় যাচ্ছে। কিন্তু আপনি খেয়াল করেন, আমাদের কিন্তু ওই বোয়িং কোম্পানির কাছ থেকে 14টা উড়োজাহাজ কেনার চুক্তি করতে হলো ওই চুক্তির বদৌলতে, যেটার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। আপনি খেয়াল করেন যে জ্বালানি আমরা কম দামে কিনবো, ওই চুক্তির কারণে আপনি এদিকে ঢুকতেই পারবেন না, আপনাদের বাধা দেওয়া হয়েছে আগামী 15 বছর ধরে এত লক্ষ টাকার বেশি দামেই আপনার জ্বালানি কিনতে হবে। আপনার কি বলে গম অন্য জায়গায় কম দামে পাওয়া যায়, বেশি দামে কিনতে হবে এইখান থেকে। কৃষি সরঞ্জাম কোয়ালিটি ভালো, সেইটা কোয়ালিটি নিয়ে এখন এই কোয়ালিটি হয়তো ওই যুক্তি বলছে, কিন্তু আমাদের হিসাবে হচ্ছে সেম কোয়ালিটি পৃথিবীতে অন্য জায়গায় সম্ভব। আমি প্রসঙ্গক্রমে কৃষির প্রতিটা ক্ষেত্রে দেখবেন তাই তোলা থেকে শুরু করে কৃষি পণ্যের জায়গাটা আছে। আমি খালি বোধগম্য একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, দেখবেন যে এমন কি মানে আমি শব্দটা আমি যদি এই কথাটা এখানে বলতে একটা ভুল যেতে পারে তবুও বলি। যেমন এখানে দেখলাম চুক্তিতে এরকম বলা আছে যে আমরা যদি হালাল পণ্যের কথা বলি, সেইটার স্ট্যান্ডার্ড আমেরিকা যেটা ঠিক করবে সেইটা আমাদেরকে মেনে নিতে হবে। আপনি স্ট্যান্ডার্ড তাহলে মাপবে কে? মাপবে আমেরিকা। তাহলে আমার কৃষি থেকে শুরু করে শিল্প, আমদানি রপ্তানি, ঘাটতি পূরণের নামে আমাদের মতো দেশ এতটা কি সহ্য করতে পারবে? নো। কারণ মনে রাখতে হবে যে পৃথিবীতে সংকটে পড়লে আমরা পরস্পরের সম্পর্ক রাখবো, কিন্তু আমার নিজে যেটা আমার মানুষের রক্ষা করা যাবে সেটা কি আগে? সেটা তো আমার কৃষি। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি, যে এখন যিনি আমাদের প্রধানমন্ত্রী তিনি তখন লন্ডনে ছিলেন, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে। আমাদের ঐক্যমত্যে যখন আলোচনা করছিলাম, উনি তখন যখন আলুর দাম পায় না বলছিলেন যে এখন ওইটার থেকে দরকার হচ্ছে আলু চাষিদের কাছে টাকা পৌঁছে দেওয়া এবং তার দাম ঠিক করা। কারেক্ট। আমি বলছি দৃষ্টিভঙ্গি ওই জায়গায় না রাখলে, ধরেন আজকে দুনিয়াতে যদি একটা বড় সংকট হয়, আমাদের বাঁচায় রাখতে পারে কি? আমার কৃষি বাঁচায় রাখতে পারে। কারণ আমরা জানি না পেঁয়াজের সংকট হয়েছিল তুরস্কতে, বড় বড় পেঁয়াজ জাহাজে করে আনতে হয়েছে, এখন বাংলাদেশে উৎপাদন যত। গরুর মাংসের সংকট এখন নাই, আমরা কি না পারি?
আমাদের মাটির নিচে যে অজস্র সম্পদ আছে তা দিয়ে কিন্তু অনেক কিছু পারি। তাহলে নিজস্ব সক্রিয়তায়, স্বনির্ভরতায়, যেটা আমাদের দেশ অন্য দেশের মতোই এত সংকটাপন্ন না, সেইটা যদি বাধাগ্রস্ত হয়, এইরকম কোনো কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং সেইটা আমি মনে করি যে পার্লামেন্টে আলোচনা আগে হয় নাই, অন্যরা করে গেছে, সেই খলিল সাহেবকে রাখা হয়েছে। খলিল সাহেব যতই বিএনপি বলুক যে সে তো আমাদের লোক না, দায় কিন্তু এই সরকারকেই নিতে হবে। সুতরাং এটা পার্লামেন্টে আলোচনা করুক, আলোচনা হওয়া দরকার। এবং পার্লামেন্ট, আমাদের প্রত্যাশা থাকবে পার্লামেন্টে সর্বসম্মত না হোক, মেজরিটিতে অন্ততপক্ষে বলবে আমাদের দেশের এই সংকট হবে, এই চুক্তির একটা চুক্তির নিয়মও এখানে আছে। এটা আমাদের খলিল সাহেব বলেছেন, আমরাও যেটা দেখলাম যে চুক্তি কোনো পক্ষ যদি যুক্তিতর্কভাবে আমরা বাতিল করতে চাই, আমরা করার সুযোগ আছে, আমরা রিভিউ করি। রিভিউ করার জায়গায় যেতে হবে। মালয়েশিয়া ইতিমধ্যে করেছে। আমি বলি যে সবার আগে স্বার্থ দেখতে হবে তো আমাদেরকে। আমাদের এই যে যারা নির্বাচিত হয়ে আছে বিএনপি, তারা তো এসে কি বললেন, এটা তো আমরা বলি নাই, সবার আগে বাংলাদেশ। কিন্তু এই চুক্তির মধ্য দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি সবার আগে আমেরিকা হচ্ছে। তা সেইটা আমেরিকা হওয়া মানে ঠিক আছে, তো আমার মানুষের জন্য যদি ক্ষতিকর হয় ইন লং টার্ম আরও বেশি, সেই জায়গাটাই দায়িত্বশীল আচরণ কিন্তু করতে হবে। এবং শুধু তাই না, আমি প্রসঙ্গক্রমে এখানে দেখবেন চুক্তির এখন তো এগুলো ওপেনই হয়ে গেছে। আপনি এই চুক্তির আওতায় আপনি আমেরিকা বৈরী মনে করে এমন কারোর সাথেও সম্পর্ক রক্ষা করতে পারবেন না। আজকে একটু আগে আমরা চীনের সাথে যে কথা বললাম, তারা যদি এরকম এম্বার্গো দিয়ে আপনি পারবেন না, তা আপনাকে তো বাদ ভাঙতে হবে। আমাদের মনে আছে ওই যে 73-74 অন্য সময়ে কিউবাতে এইখানে পাটের ওদের চিনি হতো, আমাদের পাট রপ্তানি, পাটের আমাদের দিতে পারতাম ব্যাগ, ওইটা দিতে যাওয়ার পরেই তো বাংলাদেশের সাথে বৈরী হয়ে গেল আমেরিকার সাথে। তখন PL 480 অধীনে এই সব চুক্তি ছিল বলে, সুতরাং তাদেরকে আমরা চিনি। তা সেই জায়গায় আপনি যদি গার্ডস নিয়ে আমরা না দাঁড়াতে পারি, তাহলে লং টার্ম আরও বড় সংকটে। এই জন্য বাণিজ্য চুক্তি অবশ্যই পুনর্মূল্যায়ন সংসদে এবং সর্বত্র করতে হবে। আমরা তো বাতিলের দাবি জানিয়েছি, কিন্তু আমি সব ভাষায় বলছি এইটাকে পুনর্মূল্যায়ন খুব জরুরি হয়ে গেছে। জিল্লুর ভাই, আজকে কি আমরা পার্শ্ববর্তী দেশ নিয়ে থাকবো না? আমরা তো আমেরিকা চলে গেছি এখন আমেরিকা না, আজকে কিন্তু আমরা চীন, তারপরে আমরা যে দেশে কোনো সংকট নেই বা আমরা যে ঐক্যমত্যের মাধ্যমে আমরা দেশটা চালাচ্ছি, আজকের আলোচনার মধ্যে কিন্তু এইটা বোঝা যাচ্ছে দেশে কোনো সংকট নেই, সবাই আমরা চীন থেকে ঘুরে আসছেন, এই জন্য আমরা দুই আমেরিকায় চলে গেলাম। আমাদের কথার মধ্যে আমি কিন্তু যেই জিনিসটা উনি যে কথাটা বলেছেন প্রিন্স ভাই, জিল্লু ভাই, এতটুকু বলতে চাই, বাংলাদেশের যে কোনো চুক্তির ব্যাপারে আমরা কি কখনো দেখেছি বা আমরা কি ওই জায়গাটা এখন আমরা বুঝতে পেরেছি যে কারো স্বার্থেই যদি আমরা বৈদেশিক কোনো চুক্তি আমরা করেই থাকি এবং ওইটা নিয়ে চুক্তি করার আগে সংসদে একটা টপিকসটা উঠিয়ে এর ভালো মন্দ মানে করা না করা, এটা নিয়ে কখনো প্রিন্স ভাই এই ট্রেডিশনাল কোনো আমরা দেখেছি বাংলাদেশে? আমরা দেখিনি। কিন্তু তো এর থেকে এইবারও ব্যর্থ হলো না। এখন দেখেন রুমিন ফারহানা ব্যক্তিগতভাবে উনি একটা পয়েন্ট রেজ করেছে আপনাদের চুক্তিটার ব্যাপারে। তা আমরা তো অনেকেই আমাদের যে বিরোধী দল, আপনাকে খেয়াল করেন তো, ওনারা কিন্তু এই পয়েন্ট কিন্তু কোনো মানে ইস্যু করে কোনো বিধির মধ্যে আলোচনার জন্য ওরা কিন্তু স্পিকারের কাছে বা এরকম কোনো পয়েন্টে কিন্তু টেবিলে কিন্তু আনিনি। তো আমার মনে হয় একটা রাষ্ট্র চালাতে গেলে অনেকগুলো ব্যাপারে হিডেন থাকে, এটা বাস্তবতা। তো হিডেনটা এমন যেন না হয় যেটা আমার দেশের একটা সার্বভৌমকে আঘাত করে এবং আমার জনগণকে, প্রান্তিক জনগণকে টাচ করে, এরকম কোনো ক্ষতি কোনো চুক্তি কারোই কখনো রাষ্ট্র মানে কারোই কোনো দলেরই করা উচিত না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে শুধু এতটুকু বলে আলোচনা করলে অবশ্যই ভালো হতো। তো এইটা আলোচনা করে নাই বা আলোচনা হবে না সামনে, সেটা তো না, সামনেই তো আবার আমাদের বাজেট অধিবেশন হবে। এই ধরনের ইস্যু নিয়ে যদি যে কেউ, যে স্বতন্ত্র প্রার্থী আরও 6 জন আছে, তারপর আমাদের বিরোধী দলের জামাত ইসলাম আছে, এনসিপি আছে, আমার মনে হয় সেই সুযোগটা আছে ভবিষ্যতে। যদি আমরা সবাই যদি এটা মনে করে, সরকারি দল না চাইলেও তো এখানে আমরা চাইবো সাধারণভাবে জন আকাঙ্ক্ষা যেটা ভালো মন্দ যাই হোক না কেন, সরকারের অনেক সময় অনেক রকমের কম্পালশন থাকে, কিন্তু আমরা চাইবো যে পার্লামেন্টে বিষয়গুলো আলোচিত হোক। এটা জনগণ প্রত্যাশা করে। আমরা মানে কেন আমরা হবে না, বেটার দেন বিফোর, আমরা অতীতে দেখিনি, কেন ভবিষ্যতে দেখবো না, এই চিন্তাটা। এবং আমাদের সব ইস্যু নিয়ে আলোচনা করা যায়। অনেক সময় বলে যে সংসদের সবকিছু একেবারেই দেশের নিরাপত্তা ইস্যু বাদ দিয়ে বাকি সব বিষয়ে কিন্তু সংসদে আলোচনা করার মতো
কিছু কিছু মানে আছে যে এই ট্রেন্ডটা হওয়া secret উচিত, issue এই থাকে, ট্রেন্ডটা হওয়ার, জি। কারণ আমাদের এই যে তো দেখেন আমি আমরা সংস্কার- আপনি যেহেতু একটু হতাশাই প্রকাশ করছেন, আমি বলবো যে বা না একটু বা গর্ববোধ করছিলেন যে দেশে কোনো সমস্যা নেই, so আমরা দেশের বাইরে আলোচনা করছি। না, আমরা তো So আলোচনায় আমি ছিলাম আপনার না, কাছ এই থেকে জন্য বলছি। আত্মসমালোচনাই শুনতে চাই, বা আত্ম উপলব্ধি কি যে এই যে 2 মাসের বেশি ধরে দেশ পরিচালনার দায়িত্বে আপনারা আছেন, কি অবস্থা, মানে কতটা কমফোর্টেবল, কতটা সংকট দেখছেন, বা কতটা ব্যর্থতা, সাফল্য, যে কোনো বিবেচনা? আসলে এক কথায় আমি বলি, এই যে আমাদের মুসলিম একটা দেশ গাজা, ধরেন গাজা যুদ্ধবিরতি হয়, যুদ্ধবিরতি হওয়ার পরে এই গাজাকে আমার আবার পুনঃস্থাপন করতে হবে। তা আপনি যেরকম একটা স্ট্রাকচার তুলতে যেরকম সময় লাগবে, আমি মনে করি সেটা অর্থনৈতিক এবং বিভিন্ন প্রশাসনিকভাবে যেই জায়গায় এই 16 বছরের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে একেবারে নিজস্ব লোক শুধু তৈরি করেছে, তারা কিন্তু কোনো মানদণ্ডেই একটা দেশপ্রেমিক, গণতন্ত্রপ্রেমিক এবং সেবা দাস ছাড়া কোনো লোককে দিয়ে কিন্তু বাংলাদেশ চালায়নি। তো সুতরাং অর্থনৈতিক বিধ্বস্ত, অবকাঠামোগত যেটা শাসনতন্ত্র, যতগুলো আমাদের অর্গানিক বডি আছে, সবগুলো কিন্তু ওই এক ব্যক্তির অনুশাসনে কিন্তু চলছে, এটা পাপেটগিরি চলছে। সুতরাং একটা গণতন্ত্রায়নের জন্য এবং উন্নতি একটা শাসনতন্ত্রের জন্য একটা ইম্পার্শিয়াল, একটা গভর্নমেন্ট এফিশিয়েন্ট একটা অবকাঠামো তৈরি করতে আমার মনে হয় 2 মাস তো যথেষ্ট নাই। কিন্তু আপনি চিন্তা করতে হবে যে আমাদের এই যে মর্নিং শোজ দ্য ডে, আমরা তো এই কথাটা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ইনিশিয়েটিভগুলো দেখেন কতটুকু বাস্তবধর্মী এবং কতটুকু সিনসিয়ার, মানুষ এতটুকু মূল্যায়ন করুক। এবং সবচেয়ে বড় কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আপনি কি বিশ্বাস করেন বা মনে করেন যে প্রধানমন্ত্রী একা সিনসিয়ার বা সব দিক থেকে ঠিকঠাক থাকলে বাকি সব ঠিক হয়ে যাবে? ঘরের কর্তা যদি ঠিক থাকে এবং ঘরের যারা অধীনস্থ যারা থাকে যদি দেখে যে উনি তো- অনেক সময় কিন্তু অনেক ঘরের কর্তা খুব অসহায় থাকেন। না, ওই অসহায় তো তারেক রহমানের নিশ্চয়ই নেই। কারণ হলো একটা বিধ্বস্ত জায়গা না, অনিশ্চিত কখনই তারেক রহমান দেশে আসবে এইটাও ওনার মুখে আমরা শুনেছি, ওইটাও নিশ্চিত ছিল না। তারপরে সবই তো বাস্তবতায় যাই দেখলাম, 217 সিটের, এটা আমি সংখ্যাগরিষ্ঠের, এটা কোনো মানে আমি কোনো সংখ্যাগরিষ্ঠের কোনো মানে জোরে আমি কথা বলছি না। তারেক রহমানের চিন্তা চেতনা এবং ওনাকে সাপোর্ট করার জন্য জনগণের যে ভিতের উপরে দাঁড়িয়েছে, এই পাটাতনে দাঁড়িয়ে ওনার যে চেষ্টা, শুধুমাত্র সততা এবং ওনার যে মনিটরিংটা, আপনাকে বলতে তো অনেক, আমার বলতে দ্বিধা নেই। ধরুন আমাকে মন্ত্রী বানিয়েছে, আপনি কি মনে করেন যে আমি মন্ত্রী হিসেবে চেয়ারে বসে আমি যা চিন্তা করছি বা আমি যা করতে চাবো সেটা যদি অনৈতিক হয় বা রাষ্ট্রের বা ওই মন্ত্রণালয়ের ক্ষতি হয়, আমি করতে পারবো? নিশ্চয়ই না। আমি যতটুকু জানি বা যতটুকু আমরা বুঝতে আমি পারি সেটা হলো যে তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আমার পিছনে তারেক রহমান মনিটর রাখছে। সুতরাং যদি রাষ্ট্রের ক্ষতি হয়, মন্ত্রণের ক্ষতি হয় এবং সর্বোপরি আমার সরকারের বদনাম হবে, এই সুযোগটা তারেক রহমানের চোখকে ফাঁকি দিয়ে আমার মনে হয় যে কোনো ব্যক্তির করা একটু ডিফিকাল্ট। সো মিস্টার রহিম হোসেন প্রিন্স, ডিপ্লোম্যাটিক ইস্যুস বা ফরেন রিলেশনসের ইস্যুস বাদ দিয়ে একেবারে ডোমেস্টিক কোর ইস্যুসগুলো যদি তাকাই, আপনি 2 মাসের বেশি সময় সরকারের পারফরমেন্স কি দেখছেন? এবং একই সঙ্গে পার্লামেন্টের প্রথম সেশনটা শেষ হলো, কারণ পার্লামেন্টও খুব গুরুত্বপূর্ণ, আমরা নিজেরাই বলছি যে সব কিছু পার্লামেন্টে আলোচনা হোক। সো পার্লামেন্টে ওভারঅল পার্লামেন্টের পারফরমেন্স আপনি কি দেখলেন? না, আমি খুব ছোট করে বললে ঠিকই, মানে এই সময়ের বিবেচনা তো আছেই, সেই জন্যে আমি দোষারোপের থেকে পরিস্থিতিটাই বলার পক্ষে। না, পার্লামেন্টে এর থেকে হয়তো আরও বেশি প্রত্যাশা ছিল, সেইটা আমি বিশেষ করে বিরোধী দল আমি প্রত্যাশাই করি না, এই জন্য এইটা ভাবছি না। আর দ্বিতীয়ত অনেকে নতুন, সেজন্য ধীরে চলা হতে পারে। কিন্তু একটা পয়েন্ট আমি খালি তুলি, যদি অন্য আলোচনা বাদ দিই, দেখেন আমাদের কিন্তু জনগুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা হলো না, সনদে বা অন্য জায়গায় বক থাকলো। এবং সেটা ওনারা যেটা বলছেন যে আমরা না করি, বিরোধী দল করতে পারতো, কিন্তু বললাম যে সেই প্রত্যাশা করিনি, কারণ তাদের পরিবেশ পরিস্থিতি বোঝা যাচ্ছে যে কোনোভাবেই একটা সংকট তৈরি করাটাই তাদের প্রধান। এইটা একটা। আর একটা জিনিস যেটা হয়তো কঠিন কাজ, কিন্তু আমি বলি যে কঠিনটা জয় না করতে পারলে তো হবে না, এটা তো পার্লামেন্টের ডেমোক্রেসি। কিন্তু সেই পুরনো ধাঁচ উনি ভেবেছেন ওনার নির্দেশনায়, আবার সেই কথা আগে শুনেছি না, হাসিনার নির্দেশনায়, এখনও শুনি তারেক জিয়া তার কথায়, তিনি ছাড়া আর কোনো কিছু যেন হয় না। তো যেই জায়গা থেকে ধরেন উনি ওনার বিহেভিয়ার প্যাটার্ন অন্য কিছু থেকে উনি যে বেরিয়ে আসতে চাচ্ছেন বলেই ওনারা বলেন বা দেখা যাচ্ছে, তা সেই জায়গায় তো থাকছে। তা সেইটা কিভাবে করবে তাদের ব্যাপার, এইটা একটা। কিন্তু আমি গুরুত্বপূর্ণ আরও কতগুলো জায়গা আছে। দেখেন এই যে আপনি হাম নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, ডেঞ্জারাস তো, তা সেটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়া দরকার ছিল। কী কারণে এইগুলো হয়েছে? বাজেট সামনে,
অতীতে হয়নি, কিন্তু এইবারও তো আমার কাছে মনে হচ্ছে এটা তো মে মাস, বাজেট বোধহয় তৈরি হয়ে গেছে, ওনারা ভোট দেবেন বা বাজেট আলোচনায় যেয়ে হয়তো এলাকার সংকট বলবেন, এর মধ্যে এমপি সাহেবদের তো কোনো ইনভলভ থাকলো না, যেটা এমপি সাহেবদের অন্যতম প্রধান কাজ। তাহলে সেই জায়গাটা যদি না হয় তাহলে আপনি ডেভেলপমেন্টে কোথায় যাবেন? এবং এইবার কিন্তু একটা মন্দা অবস্থা নানা কারণে, ওনাদের কারণে পরিস্থিতি, তাহলে আপনি মন্দার এবং এই ইউনূস সাহেবের জামানায় মন্দার তো স্ফীতি হয়ে গেছে, আরও বাড়ছে, তাহলে সেইটা যদি বাড়ে আপনাকে তো সেখানে রিডিউস করার চিন্তা করতে হবে। দেখেন ইউনূস সাহেব এসে উনি বিখ্যাত থিওরি দুনিয়াতে নাকি উনি বোঝায় বেড়ান এবং পড়ান কি জিরো জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন। এখন বাংলাদেশে ওনার 18 মাসের শাসনে কি করলেন? দারিদ্র্য প্লাস করেছেন, বেকারত্ব প্লাস করে গেছেন। তা সেইটা তো এই সরকারের ঘাড়ে। তা আমি বলছি যে সেই আলোচনাগুলো খুবই জরুরি। জিনিসপত্রের দামে তেলের দাম বাড়ছে, এভাবে আপনি যুক্তি দিতে পারেন, কিন্তু মানুষের পকেট তো সায় দিচ্ছে না। ধান, এই যে হাওড়ের ঘটনা, আরও যদি এ ধরনের ঘটনা ডিজাস্টার ঘটে যায় তাহলে কোথায় যাবে? আলু পেঁয়াজ চাষিদের অবস্থা কিন্তু আমরা জানি। এই জায়গাগুলো কিন্তু আলোচনা দরকার ছিল। আরেকটা কথা বলে এই শেষ করি। দেখেন নানা ধরনের কার্ডের কথা বলা হচ্ছে। কার্ড, হ্যাঁ নিশ্চয়ই আমাদের দরিদ্র মানুষকে যতক্ষণ না পর্যন্ত আমি অন্য দিতে পারছি, এটা দিলে তো আমি ব্যক্তিগতভাবে কোনো আপত্তি দেখি না। গরিব মানুষকে নগদ টাকা দেওয়াতেও কোনো সমস্যা দেখি না, কারণ আমরা জানি একসময় কাবি খা ছিল, পরে কাবি টা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। ওইটা দুর্নীতিমুক্তভাবে কত করতে পারি ভালো, সেটা নিয়ে আমার কোশ্চেন না। কিন্তু কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি? লক্ষ্য তো মানুষের নিরাপত্তা কার্ড। তা আমি ছোট ছোট করে দুইটা কথা বলি। এই আলোচনা তো আমি সংসদে শুনলাম না, বা আমি জানি না দল কীভাবে ভাবছে, নাইলে একটা ডিজাস্টারে পড়বে। শব্দটা আমি খারাপ ভাষায় ব্যবহার করতে বাধ্য হলাম। উদাহরণ দিই, ধরেন আপনারা বলছেন যে 2,500 টাকা করে দেবেন 4 কোটি মানুষকে, এখন দিচ্ছেন 3600। আচ্ছা সেইটাও কোনো সমস্যা না, 4 কোটি দেন, কালকে দিলেও আমি খুশি সাবমিট করলে। কিন্তু আপনি 2,500 টাকা দিলে তিনি যে জিনিসপত্র কিনবেন, আপনি যদি রেশন সিস্টেম না করেন, তারপরে বিদেশের যে জিনিসপত্র আসছে যদি সিন্ডিকেট না ভাঙতে পারেন, তা 2,500 টাকা নিয়ে এখন মার্কেটে যা কিনতো, পরে তো সে মাল পাবে কম, তা আপনি কিন্তু সন্তুষ্ট করতে পারবেন না। অন্যতম বড় কাজ তো এই সরকার এসে করেছে কি, সম্ভবত 12 লক্ষ কৃষকের ঋণ মৌকুব, 10,000 টাকা করে, বিরাট খবর তো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 12 লক্ষ মানুষ পরে যাতে আবার ঋণগ্রস্ত না হয় সেটা করতে হবে। তা সেটা করতে গেলে তো দুইটা কাজ, একটা হচ্ছে ফসলের উৎপাদন খরচ কমাইতে হবে, আর ফসলের ন্যায্য মূল্য যেন পায়। উৎপাদন যদি বেশি করে সরকারকেই টাকা দিয়ে কিনে নিতে হবে লাভজনক দাম দিয়ে। কই সে আলোচনা হয়েছে, সেই পরিকল্পনা হয়েছে? সেই পরিকল্পনা যদি না হয় আপনি কিন্তু শেষে এইটা আমি দেখি কার্যকরী ভূমিকা পালন করবে না। তাহলে সেইটার জন্য এক কথায় উত্তর নেই। আমি হয়তো জেনারেল ফর্মে বললাম, বিশেষজ্ঞদের সাথে কথা বলতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, পার্লামেন্টে আলোচনা করতে হবে। আমি বলছি এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা আলোচনা না করতে পারি তাহলে কিন্তু কঠিন অবস্থায় থাকবো। আমি একটা জিলুর ভাই ছোট একটা উদাহরণ দিই। এই যে এপ্রিলের শেষ দিকে মেহেরপুর নামক, জানেন আমাদের একটা ছোট জেলা, সেইখানে গিয়েছিলাম। খুব বেশি সময় থাকতে পারিনি, কিন্তু সেইখানে যে কোনো কারণে হোক যাদের সাথে দেখলাম মানুষের দুরবস্থা, খাদ্য টাদ্য এগুলো আছে, কিন্তু সেইটা ছাপিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম যে ধরেন যদি কোনো সুযোগ থাকে কী করতে পারি, যে জনগোষ্ঠী বড় ছিল গরিব মানুষ, তারা বলতেছে যে আমরা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি কিডনি রোগ এবং এইগুলো নিয়ে, আমরা এখানেও চিকিৎসা নেই, কোথায় যে ভালো চিকিৎসা পাবো তাও জানি না, দালালরা ধরে যে পরিমাণ টাকা নেয় তাতে সর্বশান্ত। তাহলে তারা কিন্তু ওই নিরাপত্তাটাকেই গুরুত্ব মনে করছে। তো এখন নানা সময় আলোচনা হচ্ছে, তা আমি বলছি এই 2 মাসে সব হয়ে যাবে, তো আমি বলছি না, আপনাকে ট্রেনটা তো সেট করতে হবে। তাহলেই মানুষ তার নিরাপত্তার কার্ড যদি পায় তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবো। সেইটা হয়তো ধরেন আমি কমিউনিস্ট পার্টি করি, আমরা যেভাবে ব্যবস্থা বদল করে যে অর্থনৈতিক ব্যবস্থা চাই বিএনপির কাছ থেকে সেটা প্রত্যাশা করবো না, কিন্তু আলোচনা করে বিএনপি অন্তত পক্ষে মুক্ত বাজারের মধ্যে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাটিটিউড যতটুক পারে ততটুক করবে কিনা, ওইটুক দেখাতে না পারলে মনে রাখতে হবে অপশক্তি কিন্তু এখনো পিছিয়ে আছে। এবং আমরা যে গণতন্ত্রের ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রাকে ব্যাহত করার জন্য নানা ধরনের অপশক্তি আছে, তারা সুযোগটা নেই। দেখেন এই যে হাম নিয়ে যেটা হলো, হ্যাঁ সমস্যাটা আমরা তো প্রথমে বলেছি একটা ধ্বংসস্তূপের উপর এই গভর্নমেন্টের একটা ল্যান্ডিং, এই ল্যান্ডিংয়ের পরে তার সক্ষমতা অর্থনৈতিক ভিতের উপর ওভারনাইট তো এটা সম্ভব না প্রিন্সিপাল, এটার বাস্তবতা। আপনারা জানেন সমালোচনা করা কিন্তু খুবই সহজ, যে কেউ পারবে, কিন্তু যে দায়িত্বপ্রাপ্ত হয় তখন সে বোঝে। দেখেন লাস্ট যে আমাদের পার্লামেন্টের ইয়েটা হলো, ভাষণটা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারটাকে দূরে রেখে বললো যে এইটাতে এত গরম আমার জানা ছিল না। আসলে এটা কি বাস্তবতা, এই 2 মাসের উপলব্ধিতে বুঝেছে দেশটা কোনো 40 লক্ষ হাজার কোটি টাকা কিন্তু এই গভর্নমেন্টের
ঋণের বোঝা নিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতা উনি গ্রহণ করেছেন। এখন দেখেন আমরা তাচ্ছল্য করেছে প্রথম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে বিভিন্ন কথাগুলো যে ইনিশিয়েটিভগুলো আপনি কীভাবে শুরু করবেন। আপনি দেখেন খেলাধুলার মধ্যে এই গত 3 দিন আগে নতুন করে একটি স্পোর্টসের প্রোগ্রামটা দিয়েছে। আমার ছেলে, শুধু এইটুকু বলি, আইমান ইবনে জামান বাংলাদেশের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, ও ইউএসএ তো পড়াশোনা করে। এই সরকার 8টা ইভেন্টসে যারা বাইরে যারা রেজাল্ট করেছে তাদেরকে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে ভাতা দিচ্ছে। আমার ছেলে এটা মানে শুরু করেছে। ও কি এখন ডিসিশন নিছে কি ও দেশে চলে আসবে, আব্বু আমি এইখানে এটা পাচ্ছি, গভর্নমেন্ট আমাকে এতটুকু অ্যাসিস্ট, এটা কোনোদিন কল্পনাও করিনি। আমি আমার ব্যক্তিগত আমার পরিবার থেকে আমি আশা আমি দেখতেছি। তার মানে এটা কি, আমি আমার ছেলে মেয়েদেরকে এভাবে প্রমোট করার জন্য রাষ্ট্র যদি রেজাল্টের পরে যদি এভাবে প্রমোট করে, সবচেয়ে যে লাভবানটা হবে, আপনি যদি খেলাধুলার মধ্যে থাকেন, শারীরিক গঠন বলেন, আপনি নেশাগ্রস্ত হবেন না। বাংলাদেশের এখন অর্থনৈতিক সমস্যার পরে ইয়াং জেনারেশনকে আপনি যেই জায়গায় আমরা যাচ্ছি, এই যে ড্রাগ মাদকের যে বাংলাদেশের যে প্রায় পুরো ইয়াং জেনারেশনটাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যালার্মিং। আপনি খেলাধুলার মধ্যে থাকতে আপনি এর থেকে কিন্তু দেখবেন কোনো খেলোয়াড় অন্তপক্ষে ড্রাগের দিকে যায়, এটা খুবই এক্সাম্পলটা আমরা কিন্তু মানে এটা খুব দেখিনি। তো এখন যে সরকার যে বিভিন্নভাবে ভালো ভালো চিন্তাগুলো করতেছেন, এবং আমি মনে হয় যে নতুন কুরির মাধ্যমে, আমি আমার ব্যক্তিগত অনুভূতি থেকে এই কথাটা বললাম, আমার মনে হয় গভর্নমেন্টকে সবাই বিরোধী দল তো বলেছে 6 মাস আমরা সময় দেখব। আমার মনে হয় যেহেতু, এবং আরেকটা কথা আমি বলতে চাই, উনি তো বাস্তবতা কি 16 বছর দেশের বাইরে ছিলেন না, কোথায় ছিলেন, একটা ওয়েস্টার্ন একটা দেশে ছিলেন। ওনার মেধা মননে সব কিছুর মধ্যে আমার মনে হয় আধুনিকতার একটা ছোঁয়া নিয়ে বাংলাদেশে উনি আসছেন, এবং নিজের দেশকে যেহেতু ভালোবাসেন, নিজের দেশের মানুষের প্রতি তো ওনার কমিটমেন্ট, আমার মনে হয় যে উনি অবশ্যই ওনার চেষ্টাটা, আমি ওনার কর্মী। এখন উনি তো একটা এক্সাম্পল দিবে, তুমি এই কাজটা করো। তো এই কাজটা যদি আমি সিনসিয়ারলি সততার সহিত করি, তাহলে তো উনি সামগ্রিকভাবে উনি সাকসেস হবে। আমার মনে হয় আমাদের তারেক রহমান আমার দলীয় প্রধান, আমি আমার কর্মী, প্রতিটা কর্মীকে এইভাবে আমি নিজেদেরকে তৈরি হইতে বলবো যে তোমরা কর্মঠ হও, সততার উপর তোমরা জীবন গড়ো, এবং মানুষকে যতটুকু পারো অ্যাসিস্ট করে করে এই দেশটাকে এগিয়ে নাও। আমাদের চিন্তার মনোযোগতার মধ্যে কিন্তু আমাদের ভালো কিছু সংস্কার, তো শুধু আমি মুখেই সংস্কার বলবো, আমার ভিতরে আমার আগে তো নিজের মানে সেলফ ডিগনিটি এবং যে আমার সেলফ কনফিডেন্স শুধু আমি বলবো না, আমার নিজের ভিতরে আত্ম উপলব্ধিটা হতে হবে যে আমি আমার নিজেকে সংশোধিত করব, আমার পরিবারের মধ্যে সংশোধিত হওয়ার যে ধারণাটা, এই কনসেপ্টটা আমি সবাইকে আমি ডেলিভারলি আমি তাদেরকে ওইভাবে তৈরি করব। সর্বোপরি আমার দলের ভিতর, এবং এই দলের ভিতর হওয়ার পরই যখন মানুষগুলো প্রিন্সিপালরা যখন দেখবে, হ্যাঁ রতন তোমাকে তো আমরা এইভাবে বিশ্ববিদ্যালয়ে দেখেছি, তুমি এমপি হওয়ার পরে তোমার ভিতরে এই চেঞ্জটা নেই, বা তোমার এরকম অর্থভাবে তুমি হঠাৎ করে তো আঙ্গুল ফেলে তুমি কলা গাছ হও নাই, উনি যখন আমার ভিতরে আসলে এই চেঞ্জটা দেখবে, তখন উনি কিন্তু আমার দলকে অ্যাপ্রিসিয়েট করবে। তা আমি তো আমার দলে এই সুনামের জন্য একজন অ্যাম্বাসাডার হতে চাই। আর যদি উনি দেখেন রতন তোমাকে তো দেখলাম এইভাবে, 2 বছরে তো তুমি শুনলাম এইটা করে ফেলেছো, আমার পিছনে দুদক লাগছে, নিশ্চয়ই এটা তারেক রহমানকে এগিয়ে নেবে না। তা আমি মনে করি সবাই আমাদেরকে দেশটা ভালোবাসা উচিত, এবং তারেক রহমান দেশের জন্য যে ভালো চিন্তাগুলো করতেছে তার মানে একটা সাথী হিসাবে আমি মনে করি আমাদের সবাইকে এই চিন্তাটা বহন সো ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস 2-3 মিনিট সময়। আমি একটু ভিন্নভাবেই আমি কথাটা একটু ক্লোজ, মানে আমার দিক থেকে ক্লোজ করি। কারণ আমি আমার আগের আলোচনায় বলেছি যে একটা সংকটপূর্ণ পরিস্থিতি অতিক্রম করছি, অপশক্তি আছে, সেই জায়গায় ন্যূনতম গণতান্ত্রিক ধারা আমরা আগায় যেতে চাই। এখন রতন ভাই যে পজিটিভ অ্যাটিটিউড পোষণ করলে, আমি এটাকে পজিটিভ ধরেই বলতে চাই যে এইটা করার জন্য কিন্তু খালি রাষ্ট্র সরকারের উপর নির্ভর করলে হবে না, দল এবং সেইখানে ওরিয়েন্টেশনের জায়গাটা করতে হবে। উনি যখন বলছিল তখন আমি পুরো নামটা ইচ্ছা করেই বলছি না, আমি জানি ওনাদের দল বা সেরকম একজন গুরুত্বপূর্ণ, কিন্তু ওই রকমের যে মাঝে নারীদের নিয়ে কী ধরনের ঘটনাবলী ঘটেছে আমরা জানি, নারীদের অগ্রগতি সামনে আনতে হবে, এটাও আমরা জানি। তো সেই জায়গায় আমি শুনলাম যে একটা মেলায় যাওয়ার পর এখানে যে ইউনিফর্ম ফ্যামিলি কোড নারীদের অগ্রগতির জন্য এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন যিনি গেছিলেন, এবং কপি টপি নিয়ে আসছেন, পজিটিভ। আমার আলোচনা হচ্ছে তাহলে এইটা কিন্তু করার জন্য রতন ভাই যে প্রত্যাশা করছেন, তাহলে দলকেও ওয়ার্ম আপ করতে হবে, দলকে রাখতে হবে। দল সরকার এক করে ফেললে কিন্তু বিপদ। যেমন ধরুন বাণিজ্য চুক্তি নিয়ে আমরা কথা বললাম, হ্যাঁ আমরা পার্লামেন্ট ইচ্ছা করলেও কালকে পারবে না, তার এক ধারা, কিন্তু দলের পক্ষ থেকে তার কথাটা তো অন্যভাবে বলতে হবে। এই জায়গাটা যদি অতীতের মতো করে যাই, তাহলে কিন্তু ওনার যে পজিটিভ প্রত্যাশা সেইটা থাকবে না। আমি এই
আশা করতে চাই, কারণ আমরা দীর্ঘ লড়াই তো করেছি। 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, অন্যান্য ছাত্রলীগ সহ তখন যে ভূমিকা, তার মধ্য দিয়ে বিএনপির যে একটা ডেমোক্রেটিক দল হিসাবে সামনে আসা, এইবারের যে সংগ্রাম, তার অপশক্তি বারবার নানাভাবে আছে দেশি বিদেশি, সেইটা করতে গেলে দলকেও তার পজিশনটা ঠিক রেখে আগাতে হবে, দলের কর্মকাণ্ডকে যথাযথ জায়গায় রাখতে হবে। সেইটা যদি আমি প্রত্যাশা করব, এবং আমি আশা করব, এখন দেখেন আমাদের পার্লামেন্টে, আমি বিরোধী দলের কাছে প্রত্যাশা করছি না, কিন্তু 70 অনুচ্ছেদ আমরা তো একমত হয়েছি যে সেই ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া, সরকার পরিবর্তন বা আর্থিক জায়গাটা ছাড়া আমরা উন্মুক্ত আলোচনা করতে পারি, তাহলে দলীয়ভাবেই তারা কেন আলোচনা করবেন না, এবং সেটাকে উন্মুক্ত করা উচিত। তাইলে মানুষ কিন্তু একটা তার কি বলে যে মাথাটাও পরিষ্কার করার সুযোগ পাবে, এবং পার্লামেন্টও প্রয়োজনে যথাযথভাবে সিদ্ধান্ত নিয়ে মানুষের পক্ষে আগানোর কাজটা করতে পারবে। সেই কাজ করলে অন্তত পক্ষে গণতন্ত্রের পথে হাঁটার কাজটা আমরা কিন্তু করতে পারবো, কারণ গণতন্ত্রের বাইরে তো আমরা যেতে পারবো না। ওই জন্য চীনের কথা দিয়ে বলতেছিলেন যে তারাও গণতন্ত্রের বিবেচনা করছে, আমি প্রসঙ্গ করে বলছিলাম চীনে কিন্তু অনেকে মনে করে একটা পার্টি, নিশ্চয়ই আপনি জেনে আসছেন, আমিও চীনে যাওয়ার পরে জানছি, তার আগে এত ভালো করে জানছি, ওরা কিন্তু 8টা পলিটিক্যাল পার্টি আছে। ওরা হচ্ছে ওই বিপ্লবের আগে যে পলিটিক্যাল পার্টিগুলো অ্যাক্টিভ ছিল তারা কিন্তু বহাল আছে, তারপরে নতুন বিপ্লব বিরোধী কোনো শক্তিকে, চীনা বিপ্লবের কথা বলছি, কোনো পার্টিকে তারা অ্যালাউ করে নাই। হ্যাঁ, গণতন্ত্রের চর্চা নিয়ে কোনো সংকট থাকতে পারে যে তারা হয়তো গণতন্ত্র, কারণ ডেমোক্রেসিতে ডেমোক্রেটিক্যালি আগানোর কোনো বিকল্প নাই, সেই জায়গাটা করতে হবে এবং অধিকাংশ মানুষের মতকে গ্রহণ করে আগাইতে হবে। সেই জন্য আমি প্রত্যাশা করব দল সরকারকে এক না করে ফেলে দলও যাতে জনগণের পক্ষে ভূমিকা নেয়, এই কাজটাও আমাদের করতে হবে। জি মিস্টার রতন। মানুষ নাকি অতীত থেকে শিক্ষা নেয় না, এটা আবার ইতিহাসের একটা বড় শিক্ষা। সর্বশেষ বলে লাস্ট যে রেজিমটা পতন হলো, শেখ হাসিনার লাস্ট ট্যুরটা কিন্তু চায়না ছিল, এবং প্রত্যাশিত দেশের তার যে একটা প্রত্যাশী ওইখানে গিয়েছিল, 2 দিন শর্ট করে কিন্তু এখানে আসছে। তার মানে ওইখানে একটা বিশাল একটা অঙ্কের $2 বিলিয়ন হোক, তার একটা প্রত্যাশা ছিল। যখন সে পায় নাই, তখন সে দেশে ব্যাক করছে। তারপর 3 দিনের মাথায় কিন্তু এই সরকারের পতনটাকে দেবে হয়েছে। তার মানেটা কি? দেশ দেউলিয়া ছিল, মানুষ বিক্ষুব্ধ ছিল। তা আমার মনে হয় যেই লুটপাটের কারণে দেশ ফোকলা হয়ে গেছিলো, অর্থনৈতিক ভিত নষ্ট হয়ে গেছিলো, এবং মানুষের বিক্ষুব্ধতার জায়গায় আমি চরমভাবে একটা বৈরিতার মধ্যে অবস্থান করছি। আমার এই রাষ্ট্রের বা এই সরকারের এখন ওইভাবেই রাষ্ট্রটা চালানো উচিত, চিন্তা করা উচিত যে আমার রক্ষা কবচ আমাকে করতে হবে। আমার রক্ষা কবচ, আমি ফোকলা করে দেবো, ব্যাংক ফোকলা করে দেবো, আমি দুঃশাসন প্রতিষ্ঠা করব। এরপরে কোনো ব্যক্তি বা কোনো মানুষ এই ক্ষমতা টিকে থাকতে পারে না। এই শিক্ষার উপর আমার ভবিষ্যতে আমি মনে করি আমার এই সরকার তো চিন্তা করে, এবং এই চিন্তা করে তারেক রহমান বাংলাদেশকে চালাবে। সুতরাং আমার পিছনে যদি থাকে আমার এই এত বড় রেজিমের কী কারণে পতনটা হলো, এবং আমি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে রূপান্তরিত বাংলাদেশকে যে স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের মানুষকে যে একটা কল্পিত কিন্তু একটা স্বপ্ন নয়, বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার যদি চিন্তা এইটাই হয়, সুতরাং আমি মনে করি ওই চিন্তার মধ্যে থাকলে দেশ এগিয়ে যাবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রুহিন হোসেন প্রিন্স এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, এই কথা ঠিক যে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে নতুনভাবে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে, কিন্তু একথাও মাথায় রাখতে হবে যে মানুষ খুব বেশি দিন অপেক্ষা করবে না। সে তার দৈনন্দিন সমস্যা এত বেশি যে সেগুলো সামাল দিতে গিয়ে যদি প্রয়োজনীয় সহযোগিতা সরকার থেকে না পায়, প্রয়োজনীয় পরিবেশ না পায়, বা সে যদি মনে করে তার সমস্যার সমাধান হচ্ছে না, সে কিন্তু দীর্ঘকাল অপেক্ষা করবে না। হয়তো এমন কোনো বড় অসন্তোষ তৈরি হবে না যেটা নিয়ে সরকারের পতন হয়ে যেতে পারে বা সরকারকে ভীষণ চাপে ফেলতে পারবে, কিন্তু ধীরে ধীরে জন অসন্তোষ কিন্তু তৈরি হবে। মানুষের মধ্যে চাপা এক ধরনের ক্ষোভ, অসন্তোষ কিন্তু সবসময় থাকবে। একই সঙ্গে বৈশ্বিক বাস্তবতাটা আমাদের মাথায় রাখতে হবে। পৃথিবী বদলে যাচ্ছে, ভালো খারাপ সেই আলোচনা পরে, কিন্তু বৈশ্বিক সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো খুব সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। বাংলাদেশ সব মিলে একটা ট্র্যাজেক্টরির মধ্যে আছে, এখানে নানা রকমের ঝুঁকি আছে, নানা রকমের আশঙ্কা আছে, কিন্তু একই সঙ্গে অপার সম্ভাবনার সুযোগও কিন্তু আছে।
এখন নির্ভর করছে যারা দায়িত্বে আছেন তারা সেটাকে কিভাবে কাজে লাগাবেন। তারা কি সম্ভাবনার পথে হাঁটবেন নাকি যে খারাপ অবস্থা আছে সেটাকে আরও জটিল করে তুলবেন, সেটা দেখবার জন্য তাদেরকে আমাদের কিছুদিন সময় দিতে হবে। বিরোধী দলও বলছে, যারা সংসদে আছেন তারা সময় দিতে চাইছেন, সংসদের বাইরে যারা আছেন তারা সময় দিতে চাইছেন, গণমাধ্যমও সময় দিচ্ছে। কিন্তু এই যে সময় তারা পাচ্ছেন সেটাকেও কিন্তু ক্ষমতাসীনদের কাজে লাগাবার চেষ্টা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।